ওয়েলকাম টু ফিজিক্স কটেজ। ফিজিক্স কটেজের এনসিআরটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্ট। আজকে সেই চ্যাপ্টারটার সেকেন্ড লেকচার আমি ডিসকাস করতে চলেছি। তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ডু প্ল্যান্টস ব্রিথ। প্ল্যান্ট কি সত্যি সত্যি ব্রিথ করে, এটার থেকে আমরা আজকে স্টার্ট করতে চলেছি। ডু প্ল্যান্টস ব্রিথ? Well, the answer to this question is not quite so direct. Yes, plants require O2 for respiration to occur and they also give out CO2. Hence, plants have system in place that ensure the availability of O2. তাহলে কি বলছে, প্ল্যান্টেরও যে কোনো লিভিং অর্গানিজমের যেরকম ব্রিথ করার জন্য O2 দরকার আর দেন CO2 দরকার, সেরকম প্ল্যান্টেরও কিন্তু প্রয়োজন। তাই প্ল্যান্টও আমাদের প্রাণীদের মতনই O2 নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। হেন্স প্ল্যান্টস হ্যাভ সিস্টেমস ইন প্লেস দ্যাট এনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ O2। প্ল্যান্টের ক্ষেত্রে অনেক ধরনের সিস্টেমই থাকে যেটা O2-র অ্যাভেলেবিলিটিকে বোঝায়। Plant, unlike animals, have no specialized organs for gaseous exchange, but they have stomata and lenticel for this purpose. এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যানিমালদের বডিতে কিন্তু অনেক ধরনের রেসপিরেটরি অর্গান বা গ্যাস এক্সচেঞ্জের অর্গান থাকবে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে কি থাকে? মানুষের ক্ষেত্রে নাক আছে, লাং আছে। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা অ্যানিমাল কিংডম যখন পড়বো সেখানে বিভিন্ন ফাইলামগুলোতে কিন্তু আমরা অনেক ধরনের রেসপিরেটরি অর্গান কীভাবে ইমপ্রুভ হয়েছে, বুক গিল, মাছেদের ক্ষেত্রে কি থাকছে না থাকছে, গিল, বুক গিল, এই সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেনেশন আমরা পাবো। তার মানে কি দাঁড়াচ্ছে, অ্যানিম্যালদের ক্ষেত্রে অবশ্যই একটা করে রেসপিরেটরি অর্গান বা গ্যাস এক্সচেঞ্জের জন্য অর্গান থাকবে, কিন্তু প্লান্টের ক্ষেত্রে এরকম কোনো ডিফাইন্ড রেসপিরেটরি অর্গান থাকে না। প্লান্টের ক্ষেত্রে কি থাকে? প্লান্টের ক্ষেত্রে থাকে স্টোমাটা অ্যান্ড লেন্টিসেল। স্টোমাটা কোথায় থাকে? স্টোমাটা থাকে লিফে। আর লেন্টিসেল কোথায় থাকে? লেন্টিসেল থাকে স্টেমে। These are several reasons why plants can get along without respiratory organs. তাহলে এই স্টোমাটা আর লেন্টিসেল এইগুলোর জন্যই কিন্তু কোনো রকম রেসপিরেটরি অর্গান থাকা ছাড়াও উদ্ভিদ গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে। ফার্স্ট, ইচ প্ল্যান্ট পার্ট টেক কেয়ার অফ ইটস ওন গ্যাস এক্সচেঞ্জ নিডস। দেয়ার ইজ ভেরি লিটল ট্রান্সপোর্ট অফ গ্যাসেস ফ্রম ওয়ান প্ল্যান্ট পার্ট টু অ্যানাদার। প্রথম কারণ কেন এদের রেসপিরেটরি অর্গানের দরকার নেই সেটা হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদ পার্টই না নিজেদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিজেরা করে নিতে পারে। প্রত্যেকটা উদ্ভিদের পার্ট, যেমন পাতা পাতার গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে নিচ্ছে, স্টেমের গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে নিচ্ছে। এবার যার জন্য কি হচ্ছে, একটা গ্যাসকেও খুব কম একটা প্ল্যান্ট পার্ট থেকে, মানে পাতা নিজের ভেতরে অক্সিজেন ঢোকালো, কার্বন ডাইঅক্সাইড যে বার করবে সেটা পাতার মধ্য থেকেই হয়ে যাচ্ছে। আমাদের কি হয়, আমাদের নাক থেকে সেটা যাবে, সেটা ব্লাডের সাথে মিশবে, মিশে লাংসে যাবে, অনেকগুলো রুট করে অ্যালভিওলাই, প্রত্যেকটা জিনিস পরপর করে করে গিয়ে গিয়ে তারপরে আমাদের লাঙে গেল, লাং থেকে আবার কার্বন ডাইঅক্সাইড নিল, সেই কার্বন ডাইঅক্সাইড আবার ব্লাডের মধ্যে থেকে বাইরে, নাকের থেকে বাইরে বেরিয়ে যাবে। এতটা ডিস্টেন্স প্ল্যান্টের ক্ষেত্রে কভার করার দরকারই পড়ে না। লিফের গ্যাসিয়াস এক্সচেঞ্জ লিফ করে নেয়, স্টেমেরটা স্টেম করে নেয়, যে পার্টের যেভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ দরকার সেই পার্ট সেভাবেই সেরে নেবে। Second, the plant do not present great demand for gas exchange. Root, stems, leaves respire at rates far lower than animals do. তার মানে কি, প্ল্যান্টের হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেনের কোনো দরকারই পড়ে না, কারণ প্রথমত তো প্ল্যান্ট নিজেদের, মানে প্ল্যান্ট তাদের শরীরে যে পরিমাণ গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে সেটা আমাদের অ্যানিম্যালের থেকে অনেক অংশে কম, অনেক অংশে কম। শুধু একটা প্লান্টের কখন অক্সিজেন বেশি পরিমাণ দরকার হয়, যখন প্লান্ট ফটোসিনথেসিস করবে, খাবার তৈরির সময় তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেনের দরকার পড়বে। আর প্লান্টের যে অক্সিজেন ওরা বাইরের থেকে বেশি অ্যামাউন্টে নেবে সেটার প্রয়োজনই পড়ে না, কারণ ফটোসিনথেসিসেই প্লান্টের সেলের মধ্যে অলরেডি অক্সিজেন তৈরি হচ্ছে, তো সেই অক্সিজেন ওদেরকে অনেকটা হেল্প করে দিচ্ছে অলরেডি। Only during photosynthesis Only during photosynthesis a large volume of gases exchange and each leaf is well adapted to take care of its own needs during this period. যে কথাটা আমি বললাম যে ফটোসিনথেসিসের সময় একটা হিউজ অ্যামাউন্টের O2 তৈরি হয়ে যাচ্ছে, তাই জন্য কখনোই উদ্ভিদের এক গাদা অক্সিজেনের বাইরের থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না। When cell photosynthesis, availability of O2 is not a problem in these cells since O2 released within the cell, যেটা আমি বললাম যে O2 রিলিজ হয়ে যায় অটোমেটিক। থার্ড, দ্য distance that gas must diffuse even in large bulky plants is not great. মানে কোনো একটা চওড়া, মানে মোটা যে গাছগুলো হয় যেগুলোর গুড়ি মোটা বলে থাকি আমরা, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা হিউজ ডিস্টেন্স গ্যাসকে ট্রাভেল করতে হয়, সেটা একদমই নয়। তার কারণ হচ্ছে, এটা যদি আমাদের স্টেম হয়, আমি এখানে একটা হালকা করে ড্র করে দেওয়ার চেষ্টা করছি, এটা আমি ধরে নিচ্ছি আমাদের স্টেম, ঠিক আছে? এটা যদি স্টেম, এটা হচ্ছে আমাদের লিফ।
এটা স্টেম, এটা লিফ। এবার কি হয়, এই স্টেমের ক্ষেত্রে এই ভেতরে না আমাদের কিছু গাছের গুঁড়ির ভেতরে কিছু পার্ট থাকে। এই পার্টগুলো কি হয়, এই পার্টগুলো হচ্ছে ডেড এলিমেন্ট। ডেড এলিমেন্ট কী হয় সেগুলো সব পরে ভালো করে পড়ানো হবে। ভেতরে যে পার্টটা থাকে এইগুলো হচ্ছে আমাদের ডেড এলিমেন্ট। ডেড এলিমেন্ট থেকে কি করে, ডেড এলিমেন্ট থেকে কি করে, ডেড এলিমেন্ট থেকে মেকানিক্যাল সাপোর্ট দেয় আমাদেরকে, গাছটাকে শক্ত থাকতে সাহায্য করে এই ডেড এলিমেন্ট। ডেড এলিমেন্ট মেকানিক্যাল সাপোর্ট প্রদান করছে। আর বাইরের যে পার্টগুলো থাকে, এই যে পার্টগুলো, এই পার্টগুলো হচ্ছে আমাদের লিভিং এলিমেন্ট। লিভিং এলিমেন্ট মানে কি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে প্যারেনকাইমা সেল। প্যারেনকাইমা সেলস, এই প্যারেনকাইমা সেলস কিন্তু আমাদের লিফের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। এবার এই স্টেম, যেটা স্টেমের বাইরে যে বার্ক আমাদের, সেই মানে যে বাইরের যে ছালটা আমরা বলি, সেই বার্কের নিচে থাকে হচ্ছে এই সমস্ত লিভিং সেলগুলো, প্যারেনকাইমা সেল, কিন্তু খুব মানে অল্প পরিমাণে থাকে, অর্থাৎ মানে যতটা সুপারফিশিয়ালভাবে থাকা যায় ততটা থাকছে। আর ভেতরের দিকে কি থাকছে, কি ভেতরের দিকে থাকছে আমাদের ডেড মেটেরিয়ালগুলো, যারা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। ডেড মেটেরিয়ালগুলো কিন্তু কোনোভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে না। এই লিভিং যে এলিমেন্টগুলো, যেমন এই যে আমি প্যারেনকাইমা সেলের কথা বললাম, এরা, এই প্যারেনকাইমা সেল থাকে আমাদের স্টেমে থাকে, রুটে থাকে, লিফে থাকে, এই সেলগুলোই গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে সাহায্য করে। আর এই প্যারেনকাইমা সেলের একটা আমি এখানে মেনশন করে দিচ্ছি, এই প্যারেনকাইমা সেলসের অন্যতম ফিচার হচ্ছে এরা লুজ প্যাকেজিংয়ে থাকে সবসময়। যেখানেই প্যারেনকাইমা সেল দেখতে পাওয়া যাবে সেখানেই এরা লুজ প্যাকেজিং করবে, এটা প্যারেনকাইমা সেলের ফিচার। লুজ প্যাকেজিং করার জন্য কি হচ্ছে, লুজ প্যাকেজিং মানে আমি বোঝানোর চেষ্টা করি, এইটা যদি একটা আমি ধরে নিচ্ছি একটা ছোট্ট বার্ক বা লিভিং সেল স্টেম থেকে আমি কেটে নিলাম, এখানে প্যারেনকাইমা সেলগুলো এরকম লুজ প্যাকেজিং করে থাকবে। লুজ প্যাকেজিং করার জন্য কি হচ্ছে, মধ্যেখানের এই যে পার্টগুলো থাকছে, এই পার্টগুলোতে খুব ইজিলি এরা একটা এয়ার নেটওয়ার্ক তৈরি করে নিতে পারবে, অর্থাৎ এর মধ্যে খুব ইজিলি এয়ার কিন্তু স্টোর হতে পারে, যার জন্য এই প্যারেনকাইমা সেলগুলোই কিন্তু এই গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে কেন যতই বাল্কি হোক, যতই মোটা কোনো গাছের গুঁড়ি হোক না কেন, গাছের মানে গুঁড়ির আয়তন বা স্টেমের আয়তন ইনক্রিজ করেছে মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইনক্রিজ করে যাবে, এটা একদম নয়। কারণ আলটিমেটলি যখন একটা গাছের গুঁড়ির বা স্টেমের আয়তন ইনক্রিজ হচ্ছে, তার মানে হচ্ছে তার ভেতরে ডেড এলিমেন্টের অ্যামাউন্ট বাড়ছে। বাইরের সাইডে কিন্তু লিভিং এলিমেন্ট, যেগুলো আমি প্যারেনকাইমা সেলের কথা বললাম, সেটাও একই রকমই থাকছে, সেই পার্টটুকুই আমাদের অক্সিজেন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করছে। ইচ লিভিং সেলস ইন প্লান্ট ইজ লোকেটেড কোয়াইট ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য প্লান্ট। এই যে কথাটা আমি বললাম, যে এই যে সারফেসের দিকে, এই জিনিসটা কোথায় থাকে, নিয়ার সারফেস, অর্থাৎ লিভিং পার্টটা নিয়ার সারফেসেই থাকছে। This is true for leaves. You may ask, but what about thick woody stem and root? In stems, the living cells are organized in thin layers inside and beneath the bark. এই যে কথাটা বললাম, ইনসাইড অ্যান্ড বিনিথ দ্য বার্ক, অর্থাৎ বাইরে যে আমরা যে গাছের ছাল দেখছি, বার্ক যেটা বলছি, তার নিচেই থাকে হচ্ছে আমাদের এই লিভিং পার্টটা। দে অলসো হ্যাভ ওপেনিংস কল্ড লেন্টিসেলস। দ্য সেলস ইন দ্য ইন্টেরিয়ার আর ডেড, প্রোভাইড অনলি মেকানিক্যাল সাপোর্ট। এই যে ডেড এলিমেন্টগুলো যেটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, আর এই পার্টগুলোতেই এই যে আমাদের যে লিভিং পার্টগুলো থাকছে, এর মধ্যেই আমাদের থাকে হচ্ছে লেন্টিসেল। সুতরাং এই লেন্টিসেলগুলোর মাধ্যমে এরা ইজিলি কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে। আর লিফের ক্ষেত্রে থাকবে হচ্ছে আমাদের স্টোমাটা, যেটা আমি আগেই মেনশন করে দিয়েছি, এই যে আমি এখানে বলে দিলাম স্টোমাটা আর লেন্টিসেলস। তো Thus, most cells of plant have at least a part of their surface in contact air. হ্যাঁ, লিফের ক্ষেত্রে যেমন সুপারফিশিয়াল লেয়ার থাকছে, তারপরে এই যে এই লিভিংগুলো যেরকম আমাদের সুপারফিশিয়াল মানে গাছের বাইরের দিকে থাকছে, তো এটা এয়ারের কন্ট্যাক্টে আছেই। তো যে প্রত্যেকটা উদ্ভিদের পার্টেরই কিছু কিছু এয়ারের কন্ট্যাক্টে থাকবে, যার জন্য তারা ইজিলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ নিজেরা করে নিতে পারে। দিস ইজ অলসো ফ্যাসিলিটেড বাই লুজ প্যাকেজিং অফ প্যারেনকাইমা সেলস ইন লিভ, স্টেমস অ্যান্ড রুট। এই কথাটা এই যে আমি বললাম, এই যে প্যারেনকাইমা সেলের লুজ প্যাকেজিংয়ের কথা বলেছি আমি, এইভাবে লুজ প্যাকেজিং থাকার জন্য এরা ইজিলি এদের মধ্যে এয়ার নেটওয়ার্কটা তৈরি করতে পারছে, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার জন্য সুবিধা হবে। আমরা জানি কি একটা স্পঞ্জের মধ্যে অনেক ধরনের ছিদ্র থাকে, তার মানে কি থাকছে, তা আমরা ইজিলি একটা স্পঞ্জকে প্রেস করলে পরে তার মধ্যে এ থেকে এয়ারগুলো বেরিয়ে স্পঞ্জটা চেপটে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে এয়ারে নিয়ে স্পঞ্জটা আগের জায়গায় চলে যেতে পারছে। তো তার মানে কি, এটা কোনো সলিড একটা ইটকে তো আমরা প্রেশারাইজ করতে পারবো না। কেন পারছি না, কারণ ইটের মধ্যে লুজ প্যাকেজিং নয়, ইট একটা টাইট প্যাকেজিং হয়ে বসে আছে, কিন্তু স্পঞ্জের ভেতরে কি ফুটো রয়েছে এবং সেটা লুজ প্যাকেজিং হিসাবে আছে, তাই জন্য এখানে ইজিলি আমরা এয়ার পাস করতে পারছি।
প্যারেনকাইমাস সেলগুলোর জন্য এই জন্য ইজিলি এয়ার পাস হয়, হুইচ প্রোভাইড অ্যান্ড ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক অফ এয়ার স্পেস। এই যে কথাটা আমি বললাম, এয়ার নেটওয়ার্ক তৈরি করতে পারছে। তো এইটা গেল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে আমাদের এয়ারের এক্সচেঞ্জটা হয়ে থাকে। প্লান্টের ক্ষেত্রে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে সেটা আমরা এখানে পড়লাম। এবার আসি আমরা তার পরের পার্টে। দ্য কমপ্লিট কম্বাশন অফ গ্লুকোজ হুইচ প্রডিউস CO2 and H2 as end product yield energy, most of which is given out as heat. C6H12 glucose plus 6O2, 6O2 plus 6H2। এখানে কি বলছে, যখন গ্লুকোজের কমপ্লিট কম্বাশন হবে মানে অক্সিজেনের সাহায্যে যখন গ্লুকোজের জারণ ঘটবে, সেই সময় সেখানে কি প্রস্তুত হবে, সেখানে প্রস্তুত হবে CO2 অ্যান্ড H2 এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি হবে যেটা এখানে অ্যাজ এ হিট এনার্জি হিসাবে প্রডিউস হবে। তো আমি প্রথমেই একটা ছোট্ট কথা এখানে বলি যে আমাদের মানে রেসপিরেশনের ক্ষেত্রে এই যে অক্সিডেশনটা ঘটছে, অক্সিডেশনের আসল উদ্দেশ্য কী? আসল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে যে এনার্জিটা তৈরি হবে সেই এনার্জিটাকে আমরা এটিপি হিসাবে স্টোর করব এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করব। তা একবারে যদি একটা এনার্জি যেটা তৈরি হচ্ছে সেটা যদি হিট এনার্জি হিসাবে তৈরি হয়, তাহলে হিট এনার্জি হিসাবে যদি তৈরি হয় সেই হিট এনার্জি তো বডির থেকে হিট হিসাবে বেরিয়ে যাবে, তাহলে সেই এনার্জিকে আমরা এটিপি হিসাবে ট্র্যাপই বা কী করে করব, আর সেই এনার্জিকে আমরা ঠিকভাবে ইউটিলাইজই বা কী করে করব। তো এই জিনিসটা বোঝা ভীষণ দরকার যে তাহলে কি হলো, তাহলে গ্লুকোজের সাথে কিন্তু আমরা কোনোভাবে অক্সিজেনের রিয়াকশন করাতে পারবো না। আর এই যে প্রসেসটা এটাকে কিন্তু ডাইরেক্ট অক্সিডেশন বলা হয়, ডাইরেক্ট অক্সিডেশন উইথ দ্য প্রেজেন্ট অফ অক্সিজেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অক্সিডেশন। তাহলে কি দাঁড়াচ্ছে, ডাইরেক্ট অক্সিডেশন করানো পসিবল না, কেন না এনার্জি হিটের মধ্যে বেরিয়ে যাচ্ছে। এটা গেল প্রথম কথা, যে হিট এনার্জি হিসেবে বেরিয়ে যাচ্ছে, এনার্জি ট্র্যাপ করা তো পসিবল না, তাহলে এটিপি পাবো না, আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের চারিদিকে কিন্তু এমন অনেক সিচুয়েশান আছে যেটা অ্যানারোবিক, মানে যেখানে এয়ারের প্রেজেন্ট নেই, এমন অনেক অর্গানিজমস আছে যারা অ্যানারোবিক অর্গানিজমস বলা হয়, বা অ্যানারোবিক মানে এরা অক্সিজেনের অ্যাবসেন্সে থাকতে পারে, এরা উইদাউট এদের আশেপাশে কোনো রকমভাবে অক্সিজেন থাকে না, বা এরা কোনো কারণে অক্সিজেনের অ্যাবসেন্সে এরা এক্সিস্ট করে পৃথিবীতে। তো এই যে সমস্ত অ্যানারোবিক অর্গানিজমগুলো রয়েছে, তাহলে এখানে না হয় অক্সিজেনের উপস্থিতিতে পুরো রিয়াকশন ঘটছে, কিন্তু যারা অ্যানারোবিক পরিস্থিতিতে আছে সেই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কী হবে, তাহলে তাদের ক্ষেত্রে রেসপিরেশন হবে না, রেসপিরেশন না হলে, এনার্জি তৈরি না হলে একটা প্রাণী বেঁচে কী করে থাকবে। তাহলে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো অ্যানারোবিক কন্ডিশনে এই সমস্ত এনার্জি প্রডিউস হয়ে থাকে। তাহলে যারা অ্যারোবিক তাদের জন্য একরকম প্রসিডিওরে এনার্জি তৈরি হবে, আবার যারা এনারোবিক তাদের ক্ষেত্রে আরেক রকম প্রসিডিওরে এনার্জি তৈরি হবে। এর থেকে বেটার এটা নয় কি যে অ্যানারোবিক প্রসেসেই যে আমাদের অক্সিজেন এনার্জি তৈরি হচ্ছে সেটাই দু ধরনের অর্গানিজমের ক্ষেত্রে হয়ে যাক। মানে মধ্যে কথা আমি বলতে চাইছি, গ্লুকোজকে কম্বাশন করার জন্য বা গ্লুকোজের অক্সিডেশন ঘটানোর জন্য যদি আমরা অক্সিজেনকে ইউটিলাইজই না করি, আমরা যদি অন্য কোনো প্রসেসে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ নানা রকম এনজাইমের মাধ্যমে যদি আমরা ধীরে 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 অক্সিডেশন করি, তাহলে সেক্ষেত্রে ক্ষতি কী হচ্ছে, সেক্ষেত্রে ক্ষতির তো কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমাদের এনার্জি আস্তে আস্তে করে স্টেপ ওয়াইজ প্রডিউস হচ্ছে, আমরা সেটাকে এটিপি হিসাবে স্টোরও করতে পারছি, আমাদের এনার্জি পাওয়াও হয়ে যাচ্ছে, আমাদের গ্লুকোজের অক্সিডেশনও হয়ে যাচ্ছে। তার মানে কি হয়, আমাদের অ্যানিম্যাল বডিতে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড, যে প্রসেস কিন্তু আমাদের হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানে কি ঘটে, এখানে ঘটে পার্শিয়াল অক্সিডেশন, এখানে ঘটছে কি, এখানে ঘটে হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন। আচ্ছা, তো এখানে আমি আস্তে আস্তে করে বোঝাচ্ছি। ইফ দিস এনার্জি ইজ টু বি ইউজফুল টু দ্য সেল, ইট শুড বি এবল টু ইউটিলাইজ ইট টু সিনথেসাইজ আদার মলিকিউলস দ্যাট দ্য সেল রিকোয়ার। তার মানে কি, এই যে আমরা এনার্জি যেটা তৈরি করব বা এনার্জি যেটা তৈরি হবে, সেই এনার্জিটা আমাদের কোন কাজে লাগবে, যাতে আমাদের সেলের অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো বা সেই সমস্ত মলিকিউলগুলোকে সিনথেসিস করা যায়, তবেই না আমাদের এই মানে আমরা এনার্জি কেন প্রডিউস করছি, এনার্জি যদি কিছু কাজেই না লাগে তাহলে কি কাজে লাগবে, সেলের জন্য যে সমস্ত অন্যান্য মলিকিউলগুলো রিকোয়ার্ড সেই রিকোয়ার্ড মলিকিউলগুলোর সিনথেসিস করতে সাহায্য করবে। দ্য স্ট্র্যাটেজি দ্যাট দ্য প্ল্যান্ট সেল ইউজেস ইজ টু ক্যাটাবোলাইজ দ্য গ্লুকোজ মলিকিউল ইন সাচ আ ওয়ে দ্যাট নট অল দ্য লিবারেটেড এনার্জি গোজ আউট অ্যাজ হিট। তার মানে কি, প্ল্যান্ট সেল ক্যাটাবোলাইজ মানে গ্লুকোজকে ভাঙে,
in such a way that not all liberated energy goes out as heat. যে কথাটা আমি বললাম যে প্ল্যান্ট সবসময় এটাই চাইবে যে গ্লুকোজটা আমি এমনভাবে ব্রেক করি যাতে সমস্ত এনার্জিটা হিট হয়ে কখনো বেরিয়ে না যায়। আচ্ছা, এই ক্যাটাবোলাইজ ওয়ার্ডটা বলায় আমার একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার কথা মনে পড়লো। ক্যাটাবলিক রিয়াকশন, এটার মানে কি? ক্যাটাবলিক রিয়াকশন মানে হচ্ছে যখন যেখানে কোনো কিছু ব্রেকডাউন হবে, ঠিক আছে? কেন এখানে ক্যাটাবলিক বলা হচ্ছে? কারণ এখানে গ্লুকোজ ভেঙে মানে গ্লুকোজ ব্রেক হবে কিসে? আমাদের পাইরুভিক অ্যাসিডে, ঠিক আছে? তার মানে কি এখানে আমাদের গ্লুকোজটা ব্রেক হচ্ছে, আর এটা হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন। আর অ্যানাবলিক রিয়াকশন কোনটা? অ্যানাবলিক রিয়াকশন হচ্ছে যেখানে কোনো কিছুর মানে অ্যাডিশন ঘটছে বা কোনো কিছু অনেকগুলো জিনিস জুড়ে কিছু একটা তৈরি হলো। মানে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি অ্যাডিশন ঘটবে কোনো কিছু। অ্যাডিশন মানে কি হচ্ছে? যেমন অ্যাডিশনের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিতে হয়, এক্সাম্পল আমি দেবো হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এই দুটো মিলে তৈরি হচ্ছে কি? কমপ্লেক্স সুগার ল্যাকটোজ, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন, এটা হচ্ছে আমাদের ক্যাটাবলিক রিয়াকশন, এটা হচ্ছে আমাদের অ্যানাবলিক রিয়াকশন, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর অনেকেই বলবে যে মনে থাকে না, ক্যাটাবলিক, ক্যাটা মানে কিন্তু কোনো কিছুকে কেটে ফেলা, কাটা মানে ক্যাটাবলিক, ঠিক আছে? তাই এটা মনে রাখতে সুবিধা হবে যে ক্যাটাবলিক রিয়াকশন মানে ব্রেকডাউন, অ্যানাবলিক রিয়াকশন মানে অ্যাডিশন। তো যেটা এখানে পড়ছিলাম, এখানে এই যে ক্যাটাবোলাইজ মানে হচ্ছে গ্লুকোজকে ব্রেক করা, এই যে ক্যাটাবোলাইজ। দ্য কি ইজ টু অক্সিডাইজ গ্লুকোজ নট ইন ওয়ান স্টেপ বাট ইন সেভারাল স্মল স্টেপস, enabling some steps to be just large enough such that the energy release can be coupled to ATP synthesis. এই যে দ্য কি টু অক্সিডাইজ গ্লুকোজ ইজ নট ইন ওয়ান স্টেপ, মানে একটা স্টেপে কখনোই কিন্তু গ্লুকোজের অক্সিডেশন করা হয় না। সেভারাল স্মল স্টেপের মধ্যে এটাকে অক্সিডেশন করা হয় যাতে যে পরিমাণ লার্জ এনাফের এনার্জি রিলিজ হচ্ছে, লার্জ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হচ্ছে, সেটাকে আমরা এটিপির মধ্যে কাপল করতে পারি, মানে এটিপির মধ্যে সেটাকে স্টোর করতে পারি। হাউ দিস ইজ ডান? এসেনশিয়ালি দ্য স্টোরি অফ দ্য রেসপিরেশন। তাহলে এই যে পুরো ঘটনাটা কিভাবে ঘটছে, এটাই বেসিক্যালি আমাদের রেসপিরেশনের মেইন স্টোরি। মানে এই কীভাবে স্টেপ ওয়াইজ ধীরে ধীরে আমরা এনার্জি স্টোর করলাম, ধীরে ধীরে গ্লুকোজে ব্রেকডাউন করলাম, এইটাই আমাদের রেসপিরেশনের মেইন স্টোরি, যেটা আমরা পরে গ্লাইকোলাইসিস হিসাবে পড়ব। আমি এই পার্টটা সম্বন্ধে আরেকটু কিছু ডিটেলস লিখে বোঝাচ্ছি। আচ্ছা, যে পার্টটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে ওয়ান স্টেপ অক্সিডেশন। ওয়ান স্টেপ অক্সিডেশনের মানে কি? ওয়ান স্টেপ অক্সিডেশনের মানে হচ্ছে যেখানে যে কোনো প্রোডাক্টের অক্সিডেশন একবারে ঘটবে মানে কি? C6H12O6 প্লাস 6O2 প্লাস 6CO2 প্লাস 6H2 প্লাস NH। এই পার্টটা কিন্তু আমাদের, এটা কি হলো? এই জিনিসটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অক্সিডেশন। ওয়ান স্টেপ অক্সিডেশন মানে কি? একবারে গ্লুকোজ থেকে ডাইরেক্ট CO2 তৈরি হয়ে গেল একবারে, এটা হচ্ছে অক্সিডেশন হলো। এখানে আমরা অক্সিডেশন সবটাই সবার কাছে পরিচিত, কিভাবে ঘটছে, কেন ঘটছে, সবটাই সবাই জানে। এবার কি এখানে কি হয়? এখানে যখন ডাইরেক্ট অক্সিডেশন ঘটে তখন না এখানে একবারে ডাইরেক্ট এনার্জি তৈরি হবে, একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি তৈরি হবে, যেটাকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি which will release as heat। মানে একটা হিউজ অ্যামাউন্টের এখানে এনার্জি তৈরি হবে, যে হিউজ অ্যামাউন্টটা এনার্জি হিসাবে বাইরে বেরিয়ে যাবে, এনার্জি হিসাবে বেরিয়ে গেল। তার মানে কি? ওয়ান স্টেপ যদি অক্সিডেশন হয় তাহলে সেখানে সেটা কখনোই আমাদের জন্য হেল্পফুল হবে না। কেন হেল্পফুল হবে না সেটা বোঝা গেল। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে স্টেপ ওয়াইজ অক্সিডেশন। স্টেপ ওয়াইজ অক্সিডেশন মানে কি বলা হয়? স্টেপ ওয়াইজ অক্সিডেশন মানে হচ্ছে স্টেপে স্টেপে অক্সিডেশন ঘটবে। কিভাবে ঘটবে আমি এখানে একটু লিখে বলে দিই। প্রথমে হয় হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে তৈরি হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে
CO2 বাইরে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে স্টেপ ওয়াইজ। এই যে স্টেপটা আমরা দেখতে পেলাম, এই স্টেপে ঘটবে হচ্ছে প্রথম অক্সিডেশন ঘটলো। এখানে কি ঘটলো? অক্সিডেশন। আবার কি, আবার এই স্টেপে আবার নতুন করে আমাদের অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড হলো, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিড হলো, এখানে আবার ঘটলো অক্সিডেশন। আবার এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন CO2 হলো, এখানে আবার ঘটলো অক্সিডেশন। অর্থাৎ ধীরে ধীরে এখানে অক্সিডেশনগুলো ঘটছে। ঠিক আছে, অর্থাৎ এটা কি একটা স্টেপে, এই যে এখানে হচ্ছে স্টেপ নাম্বার 1 প্রথম অক্সিডেশন, আবার স্টেপ নাম্বার 2 এখানে আবার অক্সিডেশন, মানে স্টেপ ওয়াইজ অক্সিডেশন হচ্ছে। এবারে স্টেপ ওয়াইজ অক্সিডেশন হওয়ার জন্য কি হচ্ছে, এই স্টেপে একবার এনার্জি রিলিজ হচ্ছে, যে এনার্জিটাকে আমরা কি করছি, এটিপি হিসাবে স্টোর করছি। আবার এই স্টেপে আবার এনার্জি বেরোচ্ছে, তার মানে কি এই এনার্জিটাকে আবার আমরা এটিপি হিসাবে স্টোর করছি। তাহলে এই যে পরপর একটার পর একটা আলাদা আলাদা স্টেপ হচ্ছে, আলাদা আলাদা স্টেপে যে এই যে এনার্জি অল্প অল্প করে এনার্জি বেরোচ্ছে, যেটা আমরা এটিপি হিসাবে স্টোর করতে পারছি। আমাদের মেইন ইন্টেনশন কি? আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে এটিপি হিসাবে আমাদের এনার্জিটাকে স্টোর করতে হবে। তাহলে এখানে যখন তার জন্য কি, এর জন্যই স্টেপ ওয়াইজ অক্সিডেশন ভীষণ ইম্পর্টেন্ট। স্টেপ ওয়াইজ অক্সিডেশন হলে পরে আমরা এনার্জিটাকে এইভাবে ধীরে 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 অনেকগুলো এটিপি ক্রিয়েট করতে পারবো এবং ধীরে ধীরে করতে পারবো, স্টোর করতে পারবো। এবার কি হয়, এই স্টেপ ওয়াইজ যখন অক্সিডেশনগুলো হয়, এই স্টেপ ওয়াইজ অক্সিডেশন কিন্তু এমনি এমনি হবে না। স্টেপ ওয়াইজ অক্সিডেশনে কি অনেক ধরনের এনজাইম ওয়ার্ক করে। ঠিক আছে, অনেক ধরনের এনজাইমস, এখানে প্রত্যেকটা স্টেপে নানা রকম এনজাইমস ওয়ার্ক করবে। এবার এই স্টেপ ওয়াইজ যে অক্সিডেশন, এই স্টেপ ওয়াইজ অক্সিডেশনের এক্সাম্পলই কিন্তু হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। তার মানে এই স্টেপ ওয়াইজ অক্সিডেশনের এক্সাম্পল গ্লাইকোলাইসিস, যেখানে আমাদের গ্লাইকোলাইসিসে কী হয়, গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে আমাদের তৈরি হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড 2 মলিকিউল, আর এর মধ্যেখানে থাকে হচ্ছে আমাদের 10 স্টেপস অ্যান্ড উইথ হেল্প অফ 10 এনজাইমস। ঠিক আছে, এরপরে আমি আস্তে আস্তে করে গ্লাইকোলাইসিস তো পরে আসছে, গ্লাইকোলাইসিস বোঝাবো। এইটা হয়ে গেল আমাদের স্টেপ ওয়াইজ অক্সিডেশন কেন প্রয়োজন, কিভাবে হয়, সব কিছু বললাম। এবার গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিভাবে গ্লুকোজ থেকে আস্তে আস্তে করে আমাদের অ্যালডিহাইড হচ্ছে, অ্যালডিহাইড থেকে কীভাবে অ্যাসিড হচ্ছে, সব কিছু ধীরে ধীরে এখানে বোঝা যাবে। সেটা গ্লাইকোলাইসিস চ্যাপ্টারে বা গ্লাইকোলাইসিস যখন আমি ডিটেল বোঝাবো তখন সবাই বুঝে নেবে। এটা গেল আমাদের স্টেপ ওয়াইজ অক্সিডেশন কেন প্রয়োজন না প্রয়োজন সবটা বুঝলাম। এবার আসছি, ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন অক্সিজেন ইজ ইউটিলাইজড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এনার্জি আর রিলিজড অ্যাজ প্রোডাক্ট। The combustion reaction require oxygen, but some cells live where oxygen may or may not available. যে কথাটা আমি বলছিলাম যে অনেকেই কিন্তু অ্যানারোবিক কন্ডিশনে স্টে করে। ক্যান ইউ থিঙ্ক অফ সাচ সিচুয়েশন অ্যান্ড অর্গানিজমস হোয়ার O2 is not available? There are sufficient reason to believe that the first cells on this planet lived in an atmosphere that lacked oxygen. মানে এটা কিন্তু বিশ্বাস করা হয় যে, মানে যেহেতু আমরা অনেকেই বিশ্বাস করে থাকি যে প্রথমে যখন পৃথিবী ছিল তাতে বাতাস ছিল না, বাতাস না থাকলে অক্সিজেনের থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে চিন্তা করা হয় প্রথম যে অর্গানিজম এখানে প্রথম ডিসকভার হয়েছিল বা প্রথমে স্টে করেছিল তারা কি অ্যানারোবিক, অর্থাৎ তারা অক্সিজেনের অ্যাবসেন্সে স্টে করতে পারত। ইভেন অ্যামং প্রেজেন্ট ডে লিভিং অর্গানিজমস উই নো অফ সেভারেল দ্যাট আর অ্যাডাপ্টেড টু অ্যানারোবিক কন্ডিশন। এই যে অনেকেই কিন্তু থাকে যারা অ্যানারোবিক কন্ডিশনে অ্যাডাপশন করে ফেলেছে। মানে অ্যানারোবিক কন্ডিশন কি শুধু অ্যানারোবিক মানে এটা নয় যে মানে অ্যানারোবিক মানে তারা বাই ডিফল্ট অ্যানারোবিক হতে পারে বা কেউ হয়তো বাধ্য হয়ে অ্যানারোবিক হয়েছে। এবার বাই ডিফল্ট মানে কি, মানে অ্যানারোবিক আবার 2 রকমের হয়। ঠিক আছে, এখানে মেনশন করে দিচ্ছি অ্যানারোবিক কী হয়। 1 নম্বর হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, আর 2 হচ্ছে অব্লিগেট। এখানে লেখাটা ঠিক হলো না, লেখার মধ্যে চলে গেল, আমি আবার লিখে দিচ্ছি। অ্যানারোবিক মানে কি, অ্যানারোবিক হচ্ছে ফ্যাকাল্টেটিভ, আর 2 নম্বর হচ্ছে অব্লিগেট। তার মানে কি দাঁড়ালো, অ্যানারোবিক সাম অফ দিস অর্গানিজমস আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হোয়াইল ইন আদার্স দ্য রিকোয়ারমেন্ট ফর অ্যানারোবিক কন্ডিশন ইজ অব্লিগেট। মানে কি, কেউ হয়তো বাধ্য হয়ে
মানে অ্যানারোবিক কন্ডিশনে থাকছে, আর কেউ বাই ডিফল্টই অ্যানারোবিক কন্ডিশনে থাকছে। মানে কারোর হচ্ছে অ্যানারোবিকই দরকার বেঁচে থাকার জন্য, তারা অক্সিজেনের উপস্থিতি হলেই মরে যাবে, আর কেউ কেউ হচ্ছে বাধ্য হয়ে হয়তো অক্সিজেনের উপস্থিতিতে থাকছে। ইন এনি কেস অল লিভিং অর্গানিজমস রিটেইন দ্য এনজাইমেটিক মেশিনারি টু partially oxidize glucose without the help of oxygen. This breakdown of glucose to pyruvic acid is called the glycolysis. এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখনই আমরা দেখব যে মানে অ্যানারোবিক অর্গানিজমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু অক্সিজেন পাচ্ছে না কিন্তু খাবার তো তৈরি করতে হবে, তখন কী হয়, সেখানে পার্শিয়ালি অক্সিডেশন ঘটে, সেখানে ডাইরেক্ট অক্সিডেশন ঘটবে না। এই পার্শিয়ালি অক্সিডেশন কি, পার্শিয়ালি অক্সিডেশন হচ্ছে যেটা গ্লাইকোলাইসিস প্রসেসে হয়ে থাকে, অর্থাৎ অক্সিজেনের অ্যাবসেন্সে অক্সিডেশন হয়ে থাকে। তার মানে আমরা যদি এখানে লেখার চেষ্টা করি যে গ্লাইকোলাইসিস সম্বন্ধে আমরা যদি কিছু বলি, তাহলে কি বলবো, গ্লাইকোলাইসিস সম্বন্ধে যদি কেউ বলে যে হোয়াট ইজ গ্লাইকোলাইসিস, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা লিখব যে টু ফর্ম পাইরুভিক অ্যাসিড from glucose without presence of O2 ব্র্যাকেটে partially oxidized oxidation the process এখানে হবে, সরি, the process। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। তার মানে গ্লাইকোলাইসিস কী হলো, গ্লাইকোলাইসিস ঘটবে হচ্ছে পার্শিয়ালি অক্সিডেশন, মানে অক্সিজেনের অ্যাবসেন্সে ঘটবে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এবার অক্সিজেনের অ্যাবসেন্সে যেহেতু ঘটছে, তাই অ্যারোবিক অর্গানিজমের ক্ষেত্রেও ঘটতে পারে এবং অ্যানারোবিক অর্গানিজমের ক্ষেত্রেও ঘটতে পারে। আচ্ছা, এবার আমি আরেকটা ছোট্ট জিনিস পড়িয়ে দেব। আচ্ছা, তো প্রথমেই আমি বলি যে আমি তো আগেই বলেছি যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। তা গ্লাইকোলাইসিস কী হচ্ছে, গ্লাইকোলাইসিস না আমাদের ঘটবে হচ্ছে একটা সেলের মধ্যে ঘটবে। এটা যদি আমি ধরে নিচ্ছি এটা একটা সেল, তাহলে এই সেলের মধ্যে আমাদের গ্লাইকোলাইসিস ঘটবে কোথায়, সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটবে। এটা যদি সাইটোপ্লাজম হয়ে থাকে, তো এই সাইটোপ্লাজম আগে লিখে দিচ্ছি এখানে আমি এটা, যে দিস ইজ আ সেল। এই সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস ঘটবে। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে তাহলে গ্লাইকোলাইসিস যে ঘটবে, গ্লাইকোলাইসিস কী হবে, গ্লাইকোলাইসিস অক্সিজেনের অনুপস্থিতিতে হবে। তাহলে গ্লাইকোলাইসিস কিভাবে অক্সিডেশন করবে, মানে কোনোভাবেই অক্সিজেনের উপস্থিতি নেই, তাহলে অক্সিডেশন ঘটবে কী করে। তো এখানে আমি একটা কথা বলি, অক্সিডেশন কিভাবে হয়, অক্সিডেশন দুভাবে হতে পারে। একভাবে কি হয়, একভাবে হয় হচ্ছে অ্যাডিং অফ O2, আরেকটা কি হবে রিমুভিং অফ এইচএস মানে হাইড্রোজেন। ঠিক আছে, দুভাবেই কিন্তু অক্সিডেশন ঘটে থাকে। আর রেড অক্সিডেশনে তো আমরা ইলেকট্রনগুলো দিয়ে সেটা পড়েইছি যে আরও অনেক প্রসেস আছে, যে এটাকে অক্সিডেশন বলে। এটা হচ্ছে আমাদের বেসিক নলেজ হিসাবে আমি বললাম। তাহলে আমাদের যে সেল থাকবে, সেলের ক্ষেত্রে অ্যাডিং অফ O2 তো সম্ভব না, কারণ আমরা জানি গ্লাইকোলাইসিস ঘটবে অক্সিজেনের অ্যাবসেন্সে। তাহলে কিভাবে ঘটবে, তাহলে ঘটে হচ্ছে এই যে রিমুভিং অফ এইচ, এই জিনিসটার জন্য এইভাবে হচ্ছে আমাদের অক্সিডেশন ঘটে। এই রিমুভিং অফ এইচ কী করে, এখানে দুটো টার্ম আমরা পড়ব, একটা হচ্ছে NADH প্লাস, একটা NADH প্লাস H প্লাস। ঠিক আছে, এই যে NADH প্লাস যেটার কথা আমরা বললাম, এই NADH প্লাসটাই কিন্তু এখানে এই হাইড্রোজেন রিমুভার হিসাবে কাজ করে। কিভাবে, অ্যাক্ট অ্যাজ হাইড্রোজেন রিমুভার। ঠিক আছে, হাইড্রোজেন রিমুভার হিসাবে কাজ করে, দেন অক্সিডেশন হ্যাপেন, তো এবার আমি বলি যে NADH আসলে কি। NADH প্লাস নিকোটিনামাইড
নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট। এই নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট হচ্ছে আমাদের এই NADH প্লাসের নাম। এবার কি হয়, এই NADH প্লাস কী করে, আমাদের স্টেপ নাম্বার 6-এ গিয়ে আমরা NADH প্লাসের এক্সিস্টেন্স খুঁজে পাবো গ্লাইকোলাইসিসে। কিভাবে কাজ করবে, এই NADH প্লাস দুটো হাইড্রোজেন প্লাসকে এবং দুটো ইলেকট্রন মাইনাসকে, এই দুটোকে নিয়ে সেল থেকে NADH প্লাস প্লাস H প্লাস হিসাবে বাইরে রিমুভ করে দেয়। এটা পরে গিয়ে অন্য কাজে লাগে বা কিছু, সেটা আমি পরে রিয়াকশানগুলোতে যাব। তো কি করলো, দুটো হাইড্রোজেনকে নিয়ে ও এই মলিকিউলটা তৈরি করে এখান থেকে বেরিয়ে গেল, এই মলিকিউলটা তৈরি করে সেল থেকে বার করে দিল। তাহলে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হলো কি হাইড্রোজেন রিমুভ হলো। তাহলে হাইড্রোজেন রিমুভ হলো মানে কি হলো, অক্সিডেশন ঘটলো। আমি যেটা বললাম যে আমাদের গ্লাইকোলাইসিসের 6th স্টেজে গিয়ে বা 6 স্টেপে গিয়ে আমরা এটা দেখতে পাবো, সেই স্টেপে গিয়ে আমরা দেখতে পাবো যে প্রথম অক্সিডেশন ঘটলো। অর্থাৎ সেই স্টেপে কী হয়, সেই স্টেপে অ্যালডিহাইড কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর ঘটবে। আমরা সেই স্টেপে গিয়ে এটা দেখতে পাবো যে এখানে হাইড্রোজেন রিমুভ হলো, হাইড্রোজেন রিমুভ হয়ে অক্সিডেশন ঘটলো এবং অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হলো। তো NADH প্লাস, হঠাৎ করেই মনে হবে গ্লাইকোলাইসিস পড়ার সময় যে NADH প্লাস কোথার থেকে এলো, NADH প্লাস এখান থেকেই এসেছে। NADH প্লাসের কাজ হচ্ছে, NADH প্লাস জাস্ট এখানে হাইড্রোজেন রিমুভ করার জন্য ক্যারিয়ার হিসাবে কাজ করছে। অর্থাৎ অক্সিডেশন যদি NADH প্লাস না আসে, অক্সিডেশন ঘটবে না। আমাদের কাছে NADH প্লাসের এক্সিস্টেন্স ক্লিয়ার হলো। সেকেন্ড আসছি আমি, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ATP। হোয়াট ইজ ATP? কি ATP? যার মধ্যে আমরা এতক্ষণ ধরে বলে যাচ্ছি এনার্জি স্টোর করবো, এনার্জি স্টোর করবো, বাট হোয়াট ইজ ATP? ATP কি? ATP হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হোয়াট ইজ ATP? ATP ইজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর ADP কি? ADP হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার ATP আর ADP আসলো কোথার থেকে? ATP তো এতক্ষণ ধরে বলেছি আমি যে এনার্জি স্টোর হয় কিসে? ATP-তে। তো ADP আর ATP-র মধ্যে রিলেশন হচ্ছে, এখানে থাকছে ট্রাইফসফেট অর্থাৎ 3টে ফসফেট, আর এখানে থাকছে ডাইফসফেট মানে 2টো ফসফেট। তার মানে কি, একটা ফসফেট বাইরে বেরিয়ে গেছে। তো একটা ফসফেট বাইরে বেরিয়ে গেল এবং যে কোনো রিয়াকশানে বা কোথাও আমি ধরে নিচ্ছি যে আমাকে ফসফেট অ্যাড করতে হবে। তাহলে ফসফেট যদি অ্যাড করতে হয়, তখন আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে একটা মলিকিউল, এই যে এটা একটা মলিকিউল, এই মলিকিউল বা যে কোনো একটা কম্পাউন্ড, এর মধ্যে আমাকে ফসফেট অ্যাড করতে হবে। ফসফেট অ্যাড করে কম্পাউন্ডটা কি তৈরি হবে, কম্পাউন্ডটা এটার সাথে এই যে ফসফেট অ্যাড হবে, এইভাবে একটা কম্পাউন্ড তৈরি হবে। তাহলে আমাকে কিভাবে করতে হবে, আমি কম্পাউন্ডটা তৈরি করার জন্য কি করব, বাইরে থেকে ATP অ্যাড করব। এই ATP-কে অ্যাড করে আমরা ADP তৈরি করে নেব। তাহলে এইখানে যে একটা ফসফেট থেকে গেল, ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হয়ে গেল, এই ফসফেটটাই কিন্তু এই কম্পাউন্ডের সাথে অ্যাড হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এই জিনিসটা ভীষণভাবে মাথায় রাখতে হবে, কারণ গ্লাইকোলাইসিসে আমরা অনেকগুলো পার্টে কিন্তু এই খেলাটা দেখতে পাবো ATP আর ADP-র মধ্যে, যে ATP আমরা দিচ্ছি, সেখান থেকে ADP হিসেবে বেরোচ্ছে এবং একটা ফসফেট গিয়ে পরের কম্পাউন্ডের সাথে অ্যাড হচ্ছে, বা প্রোডাক্ট যেটা হচ্ছে সেই কম্পাউন্ডটা এখান থেকে একটা ফসফেট নিয়ে তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে ATP আর ADP-র খেলা। তবে অনেকেই ভাববে যে তাহলে এই ADP কোথায় গেল, এই ADP কি হবে, এটা কি সেল থেকে বেরিয়ে যাবে? একদমই না। এই ADP পরে গিয়ে আবার ফসফেট নিয়ে ATP-তে তৈরি করবে, অর্থাৎ ATP প্রডিউস করবে তখন। যাই হোক, সেটা গ্লাইকোলাইসিসে আরও ডিটেলসভাবে প্রত্যেকটা স্টেপে বোঝা যাবে যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব কিছু হচ্ছে। তো ATP আর ADP কেন ইম্পর্টেন্ট, কেন প্রয়োজন, আমি এই ATP সম্বন্ধে ডিটেলস এখানে বোঝানোর চেষ্টা করলাম। আর নামগুলো এখানে মুখস্থ রাখতে হবে, ATP এবং ADP, কারণ এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। আর এর আগে তো NADH কী সেগুলো আমি সবই বলে দিয়েছি, NADH প্লাস, NADH প্লাস H প্লাস সব কিছু কেন ইউজ হয় সব ঠিক আছে। তো আশা করছি এই পার্টটা নিয়ে বিশেষ কোনো প্রবলেম নেই। এরপরে গ্লাইকোলাইসিস
চ্যাপ্টারটা আমি মানে গ্লাইকোলাইসিস সম্বন্ধে ডিটেলস খুব সুন্দর লাইন বাই লাইন এক্সপ্লেন করে আমি বোঝানোর চেষ্টা করব, কারণ বইয়ে অতটা ডিটেলস সুন্দর করে নেই যাতে খুব সহজে প্রসেসটা বোঝা যায়। আমি প্রত্যেকটা স্টেপ ডিটেলস এক্সপ্লেন করে করে বোঝাবো। আশা করছি আজকে যা যা পড়িয়েছি তার মধ্যে কারোর কোনো ডাউট থাকার কথা নয়। যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমি এই ভিডিওর শেষে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেবো। এই প্রিভিয়াস দুটো ভিডিওতে আমি যা যা পড়ালাম তার উপরে বেস করে তোমরা সবাই কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।